তাই তো তোমাকে নিতে হবে না, তুমি শুধু আমার কুমারী নামটা ঘুচিয়ে দাও। দেখো রমা, আমার সংসারে যে অবস্থা, আমি তোমায় কথা দিচ্ছি, স্ত্রীর দাবি নিয়ে আমি কখনোই তোমার বাড়িতে গিয়ে দাঁড়াবো না। তুমি বলতে পারো কি অবস্থায় পড়লে কোনো কুমারী মেয়ে লজ্জা ঘৃণার মাথা খেয়ে বলতে পারে আমায় তুমি বিয়ে করো? তোমার ব্যথা আমি বুঝি রমা। বোঝো? কতটুকুই বা বোঝো? বাঙালি ঘরে কুমারী মেয়ের ব্যথা স্বয়ং ভগবানও বুঝবেন না। আমাদের দারিদ্রতার সুযোগ নিয়ে যার যা খুশি বলছে। কে কি বলছে? কালই বিনোদ মোদি দাদাকে বললে আমার সঙ্গে আপনার বোনের বিয়ে দেবেন সোমনাথ বাবু। বিনোদ হারামজাদার এত বড় স্পর্ধা, রেলের চূড়ায় মাল বিক্রি করে ইদানিং 2 পয়সায় কামাই করেছে। 2 দিন আগে যাও ডান আনতে বায়ে কুলাতো না। তুমি অযথায় মাথা গরম করছো দীপুদা। লোকের মুখ তুমি কি দিয়ে বন্ধ করবে? গরিব ঘরে মেয়ের শুধু রূপ থাকলেই হয় না, চাই রাশি রাশি রূপাও। মাঝে মাঝে ইচ্ছে হয় বিষ খেয়ে শেষ করে দিই নিজের এই অভিশপ্ত জীবন। রমা লক্ষ্মীটি কেঁদো না, আমি আপ্রাণ চেষ্টা করছি। সামনে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাব। দীপাকে বিয়েকে একটা ব্যবস্থা না করে এখনই তোমাকে বিয়ে করলে মা বাবাও যে কষ্ট পাচ্ছে রমা। দীপুদা, বেকারত্বের অভিশাপ আমাকে নিশিদিন করে করে খাচ্ছে রমা। ছোট বানটা চোখের সামনে মুখ কালো করে ঘুরে বেড়ায়। ওর একটা ব্যবস্থা না করে এখনই তোমাকে বিয়ে করলে মা বাবাও যে কষ্ট পাবে রমা। তাহলে থাক দীপুদা, আমি আর তোমাকে বিব্রত করতে চাই না। যতদিন তুমি স্বাবলম্বী না হতে পারো আমি তোমার জন্য অপেক্ষা করব দীপুদা। দরকার হলে জীবনের শেষ দিন পর্যন্ত রমা চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি সঙ্গী। সঙ্গী আমরা আমার সঙ্গী। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি
আমরা আমার সঙ্গী। পাবো এক নতুন জীবন, সে জীবন হবে একাকার, দুজনার এই দুটি মন। এই জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, জীবন হবে একাকার, দুজনারে দুটি মন। আমি কি তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? ও আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? আমরা আমার সঙ্গী। কিছু ভাবতে হবে না বাবু, আপনি দিল্লিতে থাকুন আর মাদ্রাজে থাকুন, আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনার সাথে একটুকু ক্ষতি হতে দেব না আমি। তো আমি জানি বিনোদ, আর জানি বলি তো আমি তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আছি, কিন্তু সাতকুড়ি বলছিল ইদানিং রেল পুলিশ নাকি বড্ড বাড়াবাড়ি আরম্ভ করেছে। রেল পুলিশ চাঁদির জুতো মেরে বেটাদের থুতা মুখ ভুতা করে দিতে কতক্ষণ আপনার? ইতিপূর্বে সে কাজটা আপনি বহুবার হ্যাঁ করেছেন। করেছি, তখন দিনকাল অন্যরকম ছিল, লরি দাঁড় করিয়েছি, রেল পুলিশ লরিতে মাল তুলে দিতে সাহায্য করেছে, কিন্তু এখন আর আগের মতো সাহস নেই। আপনি অযথায় দুঃখ পাচ্ছেন বাবু। জেলা পুলিশের বড় কথা হচ্ছে আপনার জামাই। ওহো, তুমি বুঝতে পারছো না বিনোদ, এ সমাজে আমার একটা বিরাট মর্যাদা আছে, তাছাড়া চোরাই মাল ধরা পড়লেই শুধু আমার মান মর্যাদায় নষ্ট হবে না, কল্যাণীর মাথাটাও হেট হয়ে যাবে। আগে বেপরোয়া ভাবে কাজ করেছি, এখন কি তা সম্ভব? বিনোদ, মাকে তুমি বিড়ির দাম দাওনি কেন? তুমি কি জানো না ওই বিড়ি বিক্রি করে আমাদের সংসার চলে? তাহলে কেন মানুষের মতো কাজ করলে? আবার 25 টাকায় 1 বছর হলো পরে আছে। পড়ে আছে বলেই একটা অভাবী সংসারীকে তুমি অবশী করে রাখবে? 1 টাকা 2 টাকা করে কেটে নিতে পারতে। এতটুকু মন সত্য তোমার মধ্যে নেই। এখন যদি ধরে 2-4টা থাপ্পড় লাগিয়ে দেয় কেমন হবে? থাপ্পড় মারা এত সস্তা নয়। 25 টাকা হলে 1 বছর হলে পরে আছে। আজ নয় কাল, কাল না বলে পশু বলে কাটাচ্ছে। দেবার নামটি নেই মুখে। তুমি কিন্তু কথা বাড়াচ্ছ বিনোদ। আমি বেশি কেটে নিয়েছি, বেশ করেছি। তুমি কিন্তু আপনার কথা যা কিছু বাড়াচ্ছ। সাহায্য করতে পারেন। আমি বারবার বলছি তুমি কিন্তু কথা বাড়াচ্ছ বিনোদ। আরে যান বসে যান। ধার খেয়ে ধার শোধ করতে পারেন না, তাদের আবার বড় বড় কথা। ধারি বোনটা রাত 10টার সময় এসে গা এলিয়ে দিয়ে বিনুতা বলে মাল নিয়ে গেল। শালা শুয়োরের বাচ্চা। কি বললে? দীপক, তুমি আমার চোখের সামনে একটা সর লুকিয়ে এইভাবে মারবে তুমি? জানো তোমার স্পর্ধা তো কম নয়। জানে চুরে চুরে মারতো তো ভাই, আপনি আমার কিছুই করতে পারবেন না। কি বললে? কি বললে তুমি? হতে পারেন আপনি এই গ্রামের ধনী লোক, কিন্তু আমি আপনার খাস তালুকের প্রজা নই। আপনার বস্তিতে ভাড়া থাকি,
যদি থাকতে না দেন অন্যত্র চলে যাব। এছাড়া আপনি আর আমাকে কি করতে পারবেন? আপনাকে অপমান করছে বাবু, অপমান করছে। ওঠ! আচ্ছা দীপক, বিনোদের কাছে কত টাকা পাবে তুমি? ওরা পাবে না স্যার, আমি আরো 15 টাকা পাবো। তুমি চুপ করো। কাজটা সত্যি অন্যায় করেছো দীপক। একই গ্রামে বাস করে ঝগড়া বিবাদ করা মোটেই উচিত নয়। আর তোমার পাওনা টাকা আমি দিয়ে দিচ্ছি। বিনোদ, ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। কোথায় বেরোল লোককে? আসে একটা কাজে পাঠিয়েছি। আচ্ছা দীপক, তুমি শিক্ষিত বুদ্ধিমান ছেলে হয়ে এভাবে বেকার ঘুরে ঘুরে নিজের এনার্জি নষ্ট করছো কেন? একটা ব্যবসা ঠেবসা করলে তো 2-4টি পয়সা রোজগার হয়। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আইডল ব্রেন ডেভিল ওয়ার্কশপ। দেশের যুব শক্তি যদি এভাবে অপচয় হয়ে যায়, সে জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। ব্যবসা করতে হলে মূলধন চাই। মূলধন, আই মিন টাকা। আচ্ছা, আমি যদি তোমাকে টাকা দেই, ব্যবসা করবে তুমি? আপনি আমাকে টাকা দেবেন, কিন্তু কি স্বার্থে টাকা? স্বার্থ? ইয়ং ম্যান, পৃথিবীতে সবাই কিন্তু স্বার্থের দাস নয়। তাছাড়া একসময় তোমার বাবা আমার বন্ধু ছিলেন। আমি ভেবেছিলাম তোমার বাবাই হয়তো আমার কাছে সাহায্যের জন্য আসবে, কিন্তু এলো না। বাবা আপনার বন্ধু ছিলেন? হ্যাঁ। কিন্তু বাবা তো সে কথা আমাদের কোনোদিন বলেনি। বলবে না, বলবে না, বলবে না। কারণ শিবনাথ রায় আজও হয়তো ভাবছে তার এই দুর্ভাগ্যের মূলে আছি আমি। যাকে আমার কর্তব্য আমি করে যাব, লোকে যা ভাবার ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এ নাও, এই খামটার মধ্যে 2000 টাকা আছে। কিন্তু এতগুলো টাকা কি বিশ্বাসে? বিশ্বাস? কথা কি জানো দীপক, তোমরা আমাকে যতই নিকৃষ্ট ভাবো না কেন, আমি বোধহয় ততটা নিকৃষ্ট নই। মানুষকে, বিশেষ করে তরুণ সমাজের উপর আমার অগাধ আস্থা আছে। তোমরা তো দেশ এবং জাতির ভবিষ্যৎ। নাও। কিন্তু স্যার, ওই টাকা দিয়ে ব্যবসা শুরু করো, প্রয়োজন হলে আমি তোমাকে আরো দেব। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়িয়ে এই সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করো। চলি, গুড বাই। আশ্চর্য ব্যাপার, সঞ্জয় সেনের মনটা যে এত উদার আমি বুঝতেই পারিনি। আমি ভাবতাম লোকটা নিষ্ঠুর, অহংকারী, আত্মসুখ সর্বস্ব একজন ব্যক্তি, কিন্তু ওনার ব্যবহারে আমার সে ধারণা পাল্টে গেছে। বাইরের ব্যবহার দেখে মানুষকে বিচার করতে যাওয়া সত্যি দৃঢ়তা। দীপকদা, দীপকদা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। বলো। বলতে ঠিক ভরসা পাচ্ছি না। কথাটা শুনে তুমি যদি চটে যাও। না, তুমি কি বলতে চাও বলো। ইয়ে মানে, তোমাকে দেখলে আমার ভীষণ ভয় হয়। মনে হয় তোমার মধ্যে একটা আগ্নেয়গিরির লাভা স্রোত বইছে, যে কোনো মুহূর্তে দাবানল হয়ে জ্বলে উঠতে পারে। মনে হয় তোমার মতো বিক্ষুব্ধ আত্মা একটা কিছু করবার জন্য ছটফট করছে। তাই নাকি? তোমার ভয় নেই চন্দন, আমি অভয় দিচ্ছি। বলো ঠিক তুমি কি বলতে চাও। ইয়ে মানে দীপাকে, হ্যাঁ, দীপাকে। দীপাকে আমি বিয়ে করতে চাই। চন্দন, অবশ্য তোমাদের যদি সম্মতি থাকে। আমি হোমগার্ডে চাকরি পেয়েছি, 1 মাসের ট্রেনিংয়ে যাচ্ছি, ফিরে এসে আমি দীপাকে বিয়ে করব। কিন্তু তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তো কিছু করা যাবে না। আমাদের অমত নেই, কিন্তু তোমার বাবা কি রাজি হবেন সাতকড়ি বাবু? বাবার অমতি আমি বিয়েটা করব। যেখানেই পোস্টিং হোক আমি দীপাকে নিয়ে সেখানে চলে যাব। বাবা যদি সম্মতি নাও দেয়, এই বিয়ে আটকাবে না। আমাদের ভাই আপত্তি নেই, তবে তোমাদের দাবি দাওয়া পূরণ করতে পারবো না ভাই। কোনো দাবি নেই আমার, তোমরা শুধু শাঁখা সিঁদুর পরিয়ে বিয়েটা করিয়ে দিবে। আমি আসছি দীপুদা, 9টা বাজে, 9:36-এ আমার ট্রেন। কথাটা তুমি দীপাকে জানিয়ে দিও। আমি আসছি দীপুদা, আমি আসছি। যাক, একটা ভাবনা থেকে অন্তত রেহাই পেলাম। ছেলে হিসেবে চন্দন খুবই ভালো,
কিন্তু বদমাসটা হলো ওর বাবা। এই টাকায় যে কোনো একটা ব্যবসা শুরু করব, সোমনাথের সঙ্গে আলোচনা করেই। এই লোকটাই স্যার, এই লোকটাই আমার 2000 টাকা ছিনতাই করে নিয়েছে স্যার। এক চরে বন্য ঘুরিয়ে দেবো সোয়ার। এই তুমি বলতে চাও হ্যালো। ওর অভিযোগ মিথ্যে, শুধু শুধু বদনাম দিচ্ছে তোমার নামে? সম্পূর্ণ। মারিয়ে চুটে বাপের নাম ভুলিয়ে দেবো বেটা। সমাজ বিরোধী মস্তানদের কি করে অ্যাটেনশন কি করে শাস্তা করতে হয় এই কথা তো তো ভালো করেই জানে। টাকা যদি নিয়ে থাকো ভালোই ওর টাকা ফেরত দাও। আপনি বিশ্বাস করুন স্যার, আজেবাজে কথা বলছিল দেখে আমি ওকে মেরেছি, কিন্তু ওর টাকা পয়সা বিরিয়ে। অ্যাটেনশন, আমি তোমাকে সার্চ করব। টাকা যদি পাওয়া যায় তাহলে তোমার বাপের নাম আমি খগেন করে ছেড়ে দেবো। অ্যাটেনশন, নাও এটা। এই কি আছে এই খামটার মধ্যে? কোথায় পেয়েছো এই খাম? এই খামটা ওই খামের মধ্যেই আমার 2000 টাকা আছে স্যার। এক চরে বন্য ঘুরিয়ে দেবো হারামজাদা। এই খামটা একটু আগে সঞ্জয় বাবু আমাকে দিয়ে গেছে। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি চলুন সঞ্জয় বাবুর কাছে। সঞ্জয় বাবু যদি বলে। কিন্তু সঞ্জয় বাবু এই ছেলেটা বলছিল একটু আগে আপনি ওই খামটা একে দিয়েছেন। সত্যি কি খামটা ওকে দিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ আমি দিয়েছি। তাই তো বলছে। তোমাকে হ্যাঁ আমি দিয়েছি। এই তুমি কি গাঁজা ঠাজা টেনে এসেছো ছোকরা? আমি কেন তোমাকে খাম দিতে যাব? তাছাড়া ওর সঙ্গে তো আমার দেখাই হয়নি। আচ্ছা, কি আছো এই খামটার মধ্যে? আমার 2000 টাকা আছে স্যার। আমি মাল কিনতে শহরে যাচ্ছিলাম, অমনি ছুরি দেখিয়ে I see. ও তাহলে খামটা আপনি ওকে দেননি? টাকাই কি আমাকে কামড়াচ্ছে নাকি যে আমি যাকে তাকে টাকা দিতে যাব? হাতে নাতে ধরা পড়ে পেটে ছাপাই গেছে। আসলে এরা হচ্ছে উঠতে মস্তান। এদেরকে যদি কঠোর হস্তে দমন করতে না পারেন তাহলে এই সমাজটাকে পিছিয়ে তুলবে। সঞ্জয় বাবু কানলে কি শোনো। এই কে শুনবে, কে শুনবে? বলো কি বলবে? বলছি ও এই শালা দাঁড়া না। চল সালাম, চল আরে। সবাই অ্যাটেনশন। তোর কত তেল হয়েছে আমি থানায় নিয়ে গিয়ে দেখবো। হ্যাঁ সঞ্জয় বাবু, হ্যাঁ বলেন। আপনি থানায় এসে ডায়েরিটা লিখিয়ে দিয়ে যাবেন। ওর কাছে 2000 টাকা ভর্তি এই খামটা পাওয়া গেছে। আপনি তার প্রধান সাক্ষী। আমার ওয়াইফ বলে বছর তিনেক যে ঘর বার যাতে হয় সে চেষ্টায় আপনি করুন। অবশ্যই অবশ্যই সে চেষ্টা আমি অবশ্যই করব। আমার ওয়াইফ কি বলে জানেন? তোমার মনটা ভারী কোমল। ভদ্র মহিলাকে আমি দেখিয়ে দিতে চাই প্রয়োজনে আমি কত কঠোর হতে পারি। ইস, আপনার গালটা স্যার যেন রক্তবর্ণ হয়ে গেছে। শালার গায়ে যেন অসুরের শক্তি। সুরের বাচ্চাকে ঠিক 3 বছরের জেলের ঘানি টানে আনবো। তবে আমার নাম সঞ্জয় সেন। চলো বিলুত, আমাকে আবার থানায় যেতে হবে। বুদ্ধিটা যথেষ্ট বাদ নিয়েছেন স্যার। তুই কল্যাণের ঠিকানা বলেছিস? শিবনাথ রায়কে লক্ষ্মী ছাড়া ল্যাংচাতে কল্যাণগড় পর্যন্ত ধাওয়া করেছিল আর কাঁদুনি গাইছিল। আমার দীপকে ছিনতাই কেছে ধরা পড়েছে।
আপনি ঠিকানা একবার ঝন্টুর ঠিকানাটা দিন, ইচ্ছা হচ্ছিল একটা চর বসিয়ে দেই। ছোট বাবুর ঠিকানা দিয়েছে? ঠিকানা দেব? আমি কি তোর মতো গাড়ল ধুলো পায়ে হতভাগাকে দূর করে দিয়েছি? বলে দিয়েছি একটা সমাজ বিরোধী পরিবারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর বলে দিয়েছি আর কোনোদিন আমার বাড়িতে আসবে না। আপনি কি মানুষ? একটা রুগ্ন অসুস্থ মানুষ বিপদে পড়ে তার ছেলের খোঁজ করতে এসেছিল। অভয়, 22 বছর আগের প্রতিশ্রুতির কথা আপনার মনে নেই? আর মনে থাকার কথাও না, কারণ ধনবান মানুষেরা সমস্ত চেষ্টা তাদের অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করে, এটাই তাদের চরিত্রের চির বৈশিষ্ট্য। আমি তোকে সাবধান করে দিচ্ছি অভয়। মনে পড়ে বাবু, বহুদিন আগে বস্তির এক ভাঙা ঘরে এক অশ্রুমুখী মায়ের সামনে আপনি হাত জোর করে বলেছিলেন আপনার ছেলেটিকে ভিক্ষা চাই, সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো বলেছিলেন। বলেছিলাম, তাই বলে আরো বলেছিলেন প্রতি মাসে ছেলেকে দেখিয়ে নিয়ে যাবেন, কিন্তু ছেলেকে বোর্ডিং এ লুকিয়ে রাখলেন, পাশে যদি মা বাবাকে চিনতে পারে সেই ভয়ে। রক্তের দাবি কি অস্বীকার করতে চান বাবু? অর্থের অহংকারে মনুষ্যত্বকে আপনারা দুপায়ে মারিয়ে দেবে। আমি তোকে সাবধান করে দিচ্ছি অভয়, কল্যাণের কানে যেন এসব কথা না যায়। নগদ ৬,০০০ টাকা গুনে দিয়ে ওই ছেলেকে আমি কিনে নিয়েছি। কল্যাণের প্রতি ওদের কোনো দাবি নেই। টাকা দিয়ে কিনে নিয়েছেন, টাকায় কি পিতৃত্বের অধিকার পাওয়া যায় বাবু? তাই যদি যেত, আপনি তো একটা সন্তানের আশায় হাজার হাজার টাকা খরচ করেছিলেন, পেরেছিলেন সন্তানের বাবা হতে। চিৎকার করে আপনি আমার বুক বন্ধ করতে পারবেন না বাবু। আমার যদি সহস্র কণ্ঠ থাকতো, সহস্র কণ্ঠ আমি চিৎকার করে বলতাম, আপনারা দলীরা ডালাও প্রতিশ্রুতি দিতে জানেন, রক্ষা করতে জানেন না, তাতে আপনাদের বিবেক এতটুকু বাঁধে না বাবু, এতটুকু বাঁধে না। যেমন করে হোক এই হারামজাদাকে তাড়াতেই হবে, নয়তো কল্যাণের আসল পরিচয় ফাঁস করে দেবে। অনেক আগে এই শহরকে তাড়াতাম, পারিনি শুধু কল্যাণের জন্য। আমি বৌমাকে বলবো এই শহরকে যেন দূর করে দেয়। একটু দাঁড়াও দাদা বাবু, একটু দাঁড়াও, জুতোটাই একটু পরিষ্কার করে দে। আচ্ছা অভয়দা, তুই আমাকে এত ভালোবাসিস কেন রে? আমার পায়ে কাটা ফুটলে মনে হয় তোর বুকে শেলবিদ্ধ হয়েছে। মাও বুঝি তার ছেলেকে তোর মতো এমন করে ভালোবাসে না রে, অথচ তুই আমার চাকর। কেন ভালোবাসি জানো দাদা বাবু? কেন? তুমি আমাকে খেতে দাও, আচ্ছা খেতে দাও, পড়তে দাও, মাসে মাসে মাইনে দিচ্ছ, অসুখ বেসুখ হলে ডাক্তার দেখাও। তাই বুঝি? আরে ওসব বাজে কথা, সব বাবুরাই চাকরদের মাইনে দেয়, চাকররাও যথাসাধ্য তাদের কর্তব্য করে। অভয়দা, ও অভয়দা, কিন্তু তোর কাজের মধ্যে কোনো কর্তব্য নেই, আছে শুধু মায়া, মমতা, ভালোবাসা, যেটা কোনোদিন টাকা দিয়েও মিলে না রে। আচ্ছা দাদা বাবু, আমাকে দিন কয়েকের ছুটি দেবে? ছুটি? ছুটি নিয়ে তুই কোথায় যাবি? আমার মাকে আমি দেখতে যাব। মা? তোর মা? তোর মা বেঁচে আছে? তা কই, আমাকে তুই আগে বলিসনি? এতদিন আমি তাদের খোঁজ পাইনি দাদা বাবু। শুনলাম শহরতলিতে একটা বস্তিতে ভাড়া থাকে, আমার ভাইটা নাকি ছিনতাই কেসে ধরা পড়েছে। আমি দাদা বাবু, আমি একটি বার গিয়ে আমার ভাইকে দেখে আসবো। ভাগ্য দাদা বাবু, সবই ভাগ্য, নইলে আমার ভাইটা ছিনতাই কেসে ধরা পড়বে কেন? অভয়দা, আমি জানি দাদা বাবু, ছিনতাই সে করতে পারে না। আমি শুনেছি মা তাকে বিয়ে পাশ করিয়েছে, নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করে আমার ভাইকে জেলে পাঠিয়েছে।
নইলে সমাজ বিরোধী সে হতে পারে না, পারে না দাদা বাবু, হতে পারে না। আশ্চর্য, অবৈদার ভাই আমার জ্ঞান হওয়া বোধে শুনিনি। অবৈদার মা আছে, ভাই আছে, কোনোদিন টাকা পয়সা পাঠায়নি, হঠাৎ আজ মা ভাইয়ের কথা বলছে। আশ্চর্য ব্যাপার। এই শুনছো, তুমি একটা রাঁধুনি দেখো তো, তোমার এই অভয়কে দিয়ে আমার একদিনও চলবে না। আমার চলবে। ওর অখাদ্য রান্না আমার মুখে রুজবে না। আমার রুজবে? কি আশ্চর্য, আমি ওকে রাখতে চাই না। আমি চাই। আমার অনিচ্ছা সত্ত্বেও তোমার তুমি ইচ্ছা ওকে দাম রাখবে? দিতে গেলে আমাকে না খেয়ে অবুশ করে মরতে হবে। আশা করি তোমার হাজবেন্ডের জন্য তুমি সেটা চাইবে না। দেখো, কোনোদিন বেলায় দুটো এসে দেখি তুমি মহাসুদের দিবানিতে যাচ্ছ, কোনোদিন রাত 8টায় এসে শুনি তুমি টেনিস খেলতে ক্লাবে গেছো। তখন তখন কে আমাকে মায়ের মতো আদর যত্ন করে খেতে দেয় জানো? সে অভয়দা। কাজে ওকে ধরালে আমাকে সন্ন্যাসী হতে বসিলে। তুমি তাহলে ওকে তাড়াবে না? কি আশ্চর্য, সারা জীবন লোকটা আমাদের জন্য পান পাট কেটেছে, এখন সে কেটে যাচ্ছে, হঠাৎ এক কথায় চার চাকরিটা খতম করে দেবো, এতটা মানুষ তুমি আমাকে ভাবলে কেউ শেষে নাকি? আমার মধ্যে কোনো মর্মসত্য কিছু নেই। ঠিক আছে, তুমি তোমার চাকরকে নিয়েই থাকো, আমি আজই ড্যাডির ওখানে চলে যাব। চাকরই তোমার আপনজন, আমি বুঝি তোমার কেউ না। কি আশ্চর্য! আমি বুঝি তোমার কেউ নই। মিস্টার গুপ্ত, মিস্টার সমাদদার বইয়ের কথা ছাড়া এক পাও চলেন না। এই তো মিসেস মুখার্জি সেদিন বললেন, কি বললেন? অফিস থেকে ফিরে এসে আচ্ছা। তার স্বামী অফিসের কাগজপত্র সব তাকে দেখিয়ে মতামত জানতে চায়। আমার ভাগ্যটাই এমনই, আমার কোনো কথাই তোমার কানে যায় না, আমার কোনো কথাই তোমার কানে যায় না। হ্যালো হ্যালো। আশ্চর্য অভিযোগ। হ্যাঁ, আপনারা তো শুনলেন, মিস্টার গুপ্ত আর মিস্টার সমদ্দার মতো আমাকে বইয়ের কথা উঠতে হবে, বসতে হবে, এও এক ধরনের কমপ্লেন। হ্যালো মাই বয়, অফিসে বেরোচ্ছ বোধ হয়। হ্যাঁ তোমার সঙ্গে আবার কিছু আলাপ আলোচনা ছিল। হ্যাঁ বলুন। কিছুদিন আগে আমাদের ওখানে এক সমাজ বিরোধী মস্তান ধরা পড়েছে। এক মুদির দোকানদারের 2000 টাকা ছিনতাইয়ের সময় পুলিশ হাতে নাতে ধরে ফেলেছে। কে ধরা পড়েছে ড্যাডি? তুমি তাকে চিনবে না মা, এরা হচ্ছে উঠতে মস্তান, সমাজ জীবনে এক মস্ত অভিশাপ। এরা 20 শতাব্দীর জঞ্জাল। তাই পুলিশ যদি এদেরকে শাস্তি করতে না পারে, এই সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। তাই কল্যাণকে বলেছিলাম, এইসব সমাজের দুষ্ট ক্ষত। তা আমাকে কি করতে বলছেন? আমার ইচ্ছে তুমি নিজে কেসটা টেক আপ করো, বদমাইশরা যেন 65 দিনের শাস্তি হয়। সাধারণ নাগরিকরা এদের ভয়ে তটস্থ। এরা মানবী সভ্যতার জঞ্জাল, আর যারা আইনের মুখে ফাঁকি দিয়ে রঙ্গপথে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, তারা কি এই সভ্য সমাজের কলঙ্ক নয়? 25 বছর আগে আমি যদি কাউকে গরিব দেখি, আর আজ যদি তাকে আমি কোটিপতি হতে দেখি, তাহলে কি আমার মনে প্রশ্ন জাগে না, কি করে লোকটা কোটিপতি হলো? কোন সুরঙ্গ পথে রোজগার করে একদল মানুষ টাকার পাহাড় জমিয়ে? আচ্ছা ভাই, তুই কি আমাকে লক্ষ্য করে কথাগুলি বলছিস? না বাবু, আমি কারো নাম করতে চাই না, আমি শুধু জেলা পুলিশের বড় কর্তার কাছে অভিযোগ করছি। অনুসন্ধান করে দেখো আইনের রক্ষক, কেন শিক্ষিত তরুণের দল অসৎ পথে যাচ্ছে? কোন সুরঙ্গ পথে রোজগার করে একদল মানুষ টাকার পাহাড় জমিয়ে চলছে? তোর স্পর্ধা তো কম নয়, চাকর হয়ে তুই বড় বড় কথা বলছিস। চাকর হলেও আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই অভিযোগ জানিয়ে গেলাম। অনুসন্ধান করো আইনের রক্ষক, আমার অভিযোগের অনুসন্ধান করো, অনুসন্ধান করো, অনুসন্ধান করো। যুগের হাওয়া দেখছি উল্টে যাচ্ছে। বাড়ির সামান্য একটা চাকর, সেও মনিবকে উপদেশ দিতে চায়। কে বলে দেশের অগ্রগতি হয়নি? শুনলে তুমি তোমার পিয়ারের চাকরের কথা? হ্যাঁ শুনলাম। অবৈদার সঙ্গে আমি সম্পূর্ণ একমত ছিলি। হোয়াট? কি বলতে চাও তুমি? অবৈদার মতো আমার দৃঢ় বিশ্বাস, মানুষ পৃথিবীতে অপরাধী হয় জন্মায় না। পারিভাষিক আবহাওয়া মানুষকে অপরাধী সাজায়। সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা রন্ধপথে রোজগার করে ধনী হয়েছে, আইন একদিন নাগাল পাচ্ছে না, অথবা জেনে শুনে চোখ বুঝাচ্ছি। তাহলে তুমি আমার অনুরোধ রক্ষা করবে না? আমাকে মার্জনা করবেন, আইন তার নিজস্ব পদ্ধতি চলবে।
ছেলেটা যদি অপরাধ করে থাকে তাহলে শাস্তি সে নিশ্চয়ই পাবে। কিন্তু আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না, এই সামান্য কেসটার জন্য আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? ঘামাচ্ছি? কি আশ্চর্য, ড্যাডি ওখানকার নেতৃস্থানীয় ব্যক্তি। তাছাড়া যদি সেখানে অসামাজিক ঘটনা কিছু ঘটে তাহলে ড্যাডি তাতে ইন্টারফেয়ার করবে না? তাছাড়া এই কেসটার সঙ্গে আমার ব্যক্তিগত মানমর্যাদা জড়িত রয়েছে। ওখানকার ধারার অফিসার সেভাবে রিপোর্ট বানাবে। আমি চাই মিনিমাম 3 বছরের শাস্তি হয় বদমাশটার। আমাকে ক্ষমা করবেন, আপনার মর্যাদা রক্ষা করার জন্য আইনের অপপ্রয়োগ আমি করতে পারবো না। যদি ছিনতাই কেস প্রমাণিত হয় তাহলে আইনের বিধানে মাস 3 সাজা হতে পারে। আমার বাবার জন্য? তোমার বাবা কেন সেলিম? তোমার বাবা কেন? আমার বাবা কিংবা স্বয়ং বিধাতা সে যদি আমাকে অনুরোধ করেন আইন লঙ্ঘন করতে, আমি সজোরে প্রত্যাখ্যান করব। আশা করি আমার এই স্পষ্ট জবাবে আপনি রুষ্ট হবেন না। একটা অপদার্থ। সেলিম, বিয়ের আগে এই লোকটারই তুমি কত সুখ্যাতি করেছো ড্যাডি। বলতে ছেলেটি একটি জিনিয়াস, এখন দেখলে তো কেমন এক ঘুয়ে। এত করে তুমি অনুরোধ করলে। অনিষ্টির ভূত ওর মাথায় চেপেছে মামনি। নতুন পাস করিয়ে বেরিয়েছে তো, 2-4 বছর যাক, দেখবি সে অন্য মানুষ। নমস্কার ব্যবসায়। নমস্কার। নমস্কার। কখন এলে? এই তো একটু আগে। হ্যাঁ ব্যবসায়ী, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমরা কথা বলো, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ, আমি তোমাদের খাবার রেডি করছি। বেশি দেরি করো না কিন্তু ড্যাডি, দেরি করলে তোমার আবার শরীর খারাপ করবে। ঠিক আছে মা, ঠিক আছে। হ্যাঁ বলুন। আচ্ছা ব্যবসায়ী, আপনি যে শিবনাথ রায় ছেলেকে পরশু নিয়েছিলেন সে কথা তো আপনি আগে কখনো আমাকে বলেননি। হঠাৎ এই প্রশ্ন কেন? কল্যাণ কি আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ না, করেছে? না, সেরকম কিছু নয়। তবে ওরা কাছাকাছি আছে। যে কোনো দিন কল্যাণ ওই শিবনাথের সঙ্গে যোগাযোগ করতে পারে। আপনি হয়তো জানেন না ব্যবসায়ী, কল্যাণের বড় ভাই দীপক, দীপক ছিনতাই কেছে ধরা পড়ে জেল হাজতে আছে। হ্যাঁ জানি। জানেন? হ্যাঁ, শিবনাথ রায় আমার বাড়িতে এসেছিল। সর্বনাশ! এখন যদি এখানে এসে শিবনাথ রায় এসে হাজির হয় আর কল্যাণ যদি জানতে পারে শিবনাথ রায় তার বাবা, তাহলে ওর সকল সহানুভূতি তাদের উপরে গিয়ে পড়বে। আপনি এসব জেনে শুনে কি করে নিশ্চিন্ত আছেন আমি ভেবেই পাচ্ছি না। আচ্ছা ব্যবসায়। হ্যাঁ বলেন। আপনার তো উপর মহলে খুব প্রভাব প্রতিপত্তি আছে, তাই না? হ্যাঁ আছে। ও কোন রকম কল্যাণকে এখান থেকে অন্যথায় বদলি করিয়ে দিতে পারবেন? আমি সব পারি। দিনকে রাতে করার ক্ষমতা আমার আছে। আবার পারি চোরকে সৎ লোককে চোর সাজাতে, আবার চোরকে পারি এ সমাজের। আমি হচ্ছি। যদি পারেন। হ্যাঁ বলুন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর ওই অভয় হারামজাদাকে দূর করে দিতে হবে। সেজন্য আপনাকে চিন্তা করতে হবে না ব্যবসায়ী। আমি হচ্ছি শয়তানের শয়তান মহা। অভয় হারামজাদা হচ্ছে শিবনাথ রায়ের পুরনো চাকর। সেই চিন্তা আপনাকে করতে হবে না। চলুন আমরা খেতে খেতে সব আলোচনা করব। হ্যালো, সব খতম করে দেব। হ্যালো। দীপকে মিথ্যা মামলা জড়িয়েছে সঞ্জয় সেন। আমি শালা হারামির বাচ্চা সঞ্জয়কে চেপে ধরেছিলাম। বিনোদ বলল সে সঞ্জয় বাবু আমাকে যা বললো আমি তাই করেছি। সবই বুঝতে পারছি মাইকেল, পুলিশ যখন ধরেছে মামলায় যা হবার হবে। তবে সঞ্জয় বাবু চেষ্টা করবে দীপকের যাতে কঠিন শাস্তি হয়, কারণ উনার জামাই জেলার পুলিশ সুপার। সোমনাথ, মামলার আগে হাতে সুটকা হবে না একবার? না মাইকেল, শালা পুত করতে মরবি। আমারও সব ভয় ডর নেই। মা আসিমার হুকুম পেলেই আজ ওই বেটাকে রাস্তার মধ্যে আচ্ছা করে তুলে দেবো।
তাতে তো সমাজ জেল হয়, তার জন্য আমি প্রস্তুত। কি মাইকেল ব্যাপার তোমরা? আপনি হুকুম দিন মাসিমা, আপনি হুকুম দিন। আমি হারামির বাচ্চা সঞ্জয় সেনকে রাস্তার মধ্যে আচ্ছা করে তুলাই দিই। মাথা গরম করিস না মাইকেল, কেসটা খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে শুনি, কি খারাপ হবে? জেল না হয় ফাঁসি, তাতে কি? মরতে তো হবেই। মরার আগে 2-4টা জানোয়ারকে খতম করে তবেই মারবো, এই হচ্ছে আমার নীতি। না বাবা, তোমাদের সঙ্গে আমি একমত হতে পারছি না। দীপক যদি অপরাধে থাকে নিশ্চয়ই তার শাস্তি হবে, আর যদি নির্দোষ হয় তাহলে সসম্মানে সে মুক্তি পাবে। নিশ্চয় আপনার চিন্তাধারা সম্পূর্ণ ভুল। মাইকেল, দেখার বিষয় সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। দাদা নিজে বৌদির হাতে একটি দায়ের কোপ বসিয়ে থানায় গিয়ে ডায়েরি লেখায়, আর আমি নাকি বৌদিকে খুন করতে উদ্যুক্ত হয়েছিলাম। দেখা সাক্ষী দিয়েছিল হারামির বাচ্চা সঞ্জয় সেন। বিচারে আমার 2 বছর জেল হয়, দোষ না করে আমি শাস্তি পেলাম। ওই তোমাদের ভগবান তো আমাকে নির্দোষ বলে খালাস করে দেয়নি। মাইকেল, আল্লাহ গড ভগবান, এ সবই দাপ্পাবাজি। এ যুগে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তাই আমার নীতি হচ্ছে কাপুরুষের মতো নাচ হয়ে টুটি কামড়ে ধরে দুশ্মনকে নির্যাত খতম করো, তারপর জেল ফাঁসি হয় হোক। মাইকেল, ওর কথায় আপনি কিছু মনে করবেন না মাসিমা, ছেলেটা বরাবরই উগ্র প্রকৃতির। মামলায় কি হবেন জানেন একমাত্র ভগবান। টাকা পয়সা খরচ করতে পারলে হয়তো রেহাই পেত। আচ্ছা মাসিমা, আপনি একবার সঞ্জয় বাবুর কাছে গিয়ে দেখবেন। না সোমনাথ, সেটা হবে আমার মৃত্যুর সামিল। সঞ্জয় সেনের অতীত ইতিহাস তোমরা জানো। আমাদের দুরবস্থার মূলে আছেন একমাত্র উনি। কি বলছেন? তোমার মেসমশাইকে ওই লোকটাই বিপথে চালিত করেছে। কি বলছেন? সঞ্জয় বাবু! আমাকে মার্জনা করো বাবা, ঝোঁকের মাথায় কথাগুলো আমি বলে ফেলেছি। নিজের চরিত্রে যদি সফলতা থাকে তাহলে কেউ কাউকে কুপথে নিতে পারে না। দোষ তোমার মেসমশাইয়ের, সঞ্জয় সেনের নয়, সঞ্জয় সেনের নয়। কি বললেন উনি? সঞ্জয় সেনকে তাহলে আর আগে থেকেই চিনতে? হ্যাঁ, সঞ্জয় বাবু অমানুষ ঠিকই, কিন্তু এই দুর্দিনে তিনি মুখ ফিরে নেবেন না বলেই আমার বিশ্বাস। সঞ্জয় সেনকে আমি দীর্ঘদিন আগে থেকে চিনেছি। লোকটা শয়তানের শিরোমণি। আমাকে নরকে নামিয়ে দিয়ে নিজের আখের গুছিয়ে হয়মন্তীপুর থেকে সে পালিয়ে এসেছিল। দেখুন শিবনাথ বাবু, যা বলছেন আর বলবেন না। লোকজনে শুনলে আপনার মুখে থুতু দেবে, বলবে আপনি একটা বর্ত পাগল। আপনি বিশ্বাস করুন নন্দী মশাই, চিরদিন আমি ভিখারি ছিলাম না। হয়তো বা ছিলেন না, কিন্তু এখন অসৎ কথা যদি বলেন লোকে কি বিশ্বাস করবে? আপনাকে আমি কি করে বোঝাবো? চিরদিন আমি ভিখারি ছিলাম না। জেলার পুলিশ সুপার আমার নিজের, মানে ওর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। কল্যাণ আমার শালির ছেলে। তাহলে আমাকে না দেখে সেই শালির ছেলে অফিসারের কাছে গিয়ে বললেই পারতেন দীপকের মুক্তির ব্যবস্থা করে দাও। সেটা সম্ভব নয়। কেন? এর উত্তর আমি দেব না, দেওয়া সম্ভব নয়। মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে সাতকড়ি বাবু, যার উত্তর দিলে গেলে লজ্জায় মাথা হেট হয়ে আসে। যাকে যাকে, আপনার গোপনীয় কথা আমি শুনতে চাই না। এখন আমি আপনার জন্য কি করতে পারি তাই বলুন। সঞ্জয় বাবু আপনার বন্ধু, তাকে বলে পর দীপকের মুক্তির ব্যবস্থাটা করে দিন। কিন্তু একটা নির্দোষ ছেলের জীবনটা বরবাদ হয়ে যাবে। আপনার এটা নিশ্চয়ই চান না নন্দী মশাই। আমি হাত জোর করে আপনার কাছে মিনতি করছি, ওর মায়ের মানসিক অবস্থা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আপনাদের মনোবেদনা আমি উপলব্ধি করতে পারছি, তবে আপনারা যখন
দীপকের মুক্তির প্রস্তাব করলেন, আমি একটা প্রস্তাব দিতে চাই। যদি রাজি থাকেন, দীপককে আমি বেকসুর খালাস করিয়ে দেব। বলুন বলুন। আপনার যে কোনো প্রস্তাবে আমরা রাজি আছি নন্দীমশাই। আমাদের মানসিক অবস্থা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আচ্ছা, এ আমার বয়স কত বলে আপনাদের ধারণা? এ ধরুন 60-65 হবে। 65 বছর? চুল দাড়িতে পাক ধরেছে বলে ভেবেছেন আমি বৃদ্ধ হয়েছি? মানে সামনে মাঘ মাস এলে আমি এই 70 থুকু 30-35 বছরে পা দেব। কিন্তু আপনার ছেলে ওই যে খুব কম বয়সে বিয়ে করেছিলাম, স্ত্রী মারা গেল, আর বিয়ে শাদী করলাম না। তা মনে করুন, ঘরে যদি মেয়ে ছেলে না থাকে, সেই সংসারে লক্ষ্মী থাকে না, মন বসে পুরুষ মানুষের। সে তো বটেই। তাই বলছিলাম আপনাদের দীপা যদি আমার সংসারের ভার নেয়, দীপকের মুক্তির ব্যবস্থা আমি নিশ্চয়ই করে দেব। সঞ্জয় বাবু আমার অনুরোধ উপেক্ষা করতে পারবে না, কারণ সঞ্জয় বাবুর অনেক গোপন ইতিহাস আমি জানি। এ তো খুবই আনন্দের কথা। দীপারও সম্মতি আছে জানে। দীপা আপনার ঘরে যাবে, এ তো খুব চন্দনের সম্মতি আছে। না না, আমি চন্দনের বিয়ের কথা আপাতত ভাবছি না। তবে বিয়েটা আমি নিজেই করতে চাই। নন্দীমশাই, এই বৃদ্ধ বয়সে আবার বিয়ে করবেন নন্দীমশাই? তাও আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে। আপনি কি মানুষ না জানোয়ার? শুনুন। কি শোনাবেন আপনি? আপনি যদি মানুষ হতেন তাহলে এমন জঘন্য কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেন না। আমার ছেলে জেলে পচে মরুক, তবু দীপার জীবনটাকে আমি হাহাকারে ভরে দিতে পারবো না। আমার দীপকের মুক্তি আমি চাই না। বড় বউ, ওগো, তুমি একটুখানি বিষ এনে দাও, খাইয়ে ঘুম পাড়িয়ে দেই হতভাগিনীকে। না দিতে পারলাম পেট ভরে এক মুঠো ভাত, না দিতে পারলাম দামি একখানা শাড়ি, তার চেয়েও মরে যাক। তবু এই মনটাকে আমি প্রভু দিতে পারবো গো। আপনি বাস্তব অবস্থাটা একটু চিন্তা ভাবনা করে দেখুন। তুমি একটা দুপে জানোয়ার বাবু। হ্যাঁ, এক গরিব মা বাবার দুর্বলতার সুযোগ নেই তার একমাত্র মেয়ের গলায় বিয়ে নামক ফাঁস করিয়ে দিতে চাইছো নরবশ। আমার যদি সাবেক দিন থাকতো, এর উত্তর মুখে নয়, এই জুতোর মাধ্যমে আমি দিতাম। মুখ সামলে কথা বলবেন। জানোয়ারকে বেরিয়ে যাও লম্পট, নইলে তোমাকে আমি যত পেটা করব। আমি ভদ্র সন্তান বলে এখনো তোমাকে আমি সহ্য করছি। এখনো দাঁড়িয়ে আছো কুকুর? বেরিয়ে যাও। আমি জানতে চাই তুমি যাবে কি না। যাচ্ছি, তবে এই অপমান আমিও ভুলবো না। কাল সকালে এই বাড়ি ছেড়ে অন্যত্র যাবেন, আর হ্যাঁ, যাবার আগে বাড়ি ভাড়াটা পাই টু পাই মিটিয়ে দিয়ে যাবেন। হ্যাঁ, দাঁড়ান নন্দী মশাই। দীপা,
আপনার আপনার প্রস্তাবে আমি রাজি। দীপা না 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 দীপা না। রাজি আছো? আপনি আমার দাদাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন, আমি আপনাকেই বিয়ে করব। না 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 না, তুই ভুল করিস রে মা, তুই ভুল করিস রে। সারা জীবন ধরে এই ভুলের মাসুল তোকে দিয়ে যেতে হবে। বাবা, আমি পালঙ্কে শুয়ে তুই হাহাকার করে কাঁদবে মা। দরকার নেই আমার দীপকের মুক্তি। মা, আমার দীপক জেলে পচে মরে যাক, তবু তোর জীবনের বিনিময়ে আমি আমার দীপকের মুক্তি চাই না। মা, মা গো, আমি তোমার দাদার জন্য নিজেকে আত্মহত্যা দিচ্ছি মা। দীপা, ঈশ্বর কে বলে তুমি আছো? তুমি পাষাণ ঠাকুর, তুমি পাষাণ। তুমি তো গীতায় বলেছ, পরিত্রাণায় সাধুনাং বিনাশায়ং চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভবমি যোগে যোগে। কিন্তু বাবা, কোথায় কোথায় তুমি শঙ্খ চক্র গদা পদাধারী নারায়ণ? নেমে সব দর্পহারী এই সব চক্রান্তকারীদের তুমি ধ্বংস করো ঠাকুর, তুমি ধ্বংস করো। আমি তাহলে 3 তারিখ ঠিক করুন। আজই একটা নগ্ন আছে, রাত 12টার পর। আমার তো মনে হয় শুভ কাজে বিলম্ব করা উচিত হবে না মা। শাস্ত্রে তো আছে শুভস্য শীঘ্রম, না কি বলেন? তাই না মা? না, ওকে চলে যেতে বল, ওকে চলে যেতে বল। ওকে আমি সহ্য করতে পারছি না দীপা, সহ্য করতে পারছি না। আমার তাতে কোনো আপত্তি নেই, তবে আমার দাদা যেন কালি ছাড়া পায়। আশা করি আমার মনের কথাটা আপনি বুঝবেন। সে কথা তোমাকে বলতে হবে না লক্ষ্মীটি। কর্তব্য সম্বন্ধে আমি চিরকাল সচেতন আছি। মা, আপনি অযথাই চোখের জল ফেলছেন। আপনার মেয়েকে আমি মাথায় করে রাখবো। ফাঁসিটা কোথায় হবে? ফাঁসি নয় লক্ষ্মীটি, বিয়ে। মানে তোমার আমার বিয়ে, তা আমার বাড়িতেই হবে। ও যথা তোমার বাবার টাকা পয়সা আমি খরচ করাতে চাই না। যাবার আগে মাকে একটা প্রণাম করে যাই, নাকি বলেন? আমার শাশুড়ি মা। দীপা, ওকে চলে যেতে বল মা, ওকে চলে যেতে বল। ওকে আমি সহ্য করতে পারছি না দীপা, পারছি না। প্রথম হয়তো 2-4 দিন একটু অসহ্য মনে হবে, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমি আসি দীপা। বাজার হাট সবই নিজের হাতে করতে হবে। মা কোনো চিন্তা ভাবনা করবেন না, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। দীপা, দীপা রে, এ তুই কি করলে মা? এ তুই কি করলে? এ তো বিয়ে নয় মা, এ যে আত্মহত্যা।
মা, তুমি অযথাই দুঃখ পাচ্ছ মা। মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে তো একদিন দিতেই আমাকে। হয়তো সেখানে গিয়েও আমার অনেক দুঃখ হতো, এতে তো তবু একটা সান্ত্বনা থাকবে মা। আমার দাদার জন্য আমি অন্তত কিছু করতে পেরেছি। দীপা, তুমি বিশ্বাস করো মা, এর জন্য আমার এতটুকু দুঃখ বা ক্ষোভ নেই। দীপা, আর দুঃখই বা পাবো কেন? লোকটার অগাধ টাকা আছে, ভাত কাপড়ের কোনোদিন অভাব হবে না। বিয়ের পর তুমি হয়তো গিয়ে দেখবে সারা অঙ্গে আমি গহনা জড়িয়ে সারা উঠোনে পরে হেঁটে বেড়াচ্ছি। সে যে কি আনন্দ, ভাবতেই যে আমার খুশিতে। দীপা, তুই কাঁদছিস শতভাগিনী? এখনো ভেবে দেখ মা, এখনো সময় আছে। না বাবা, দাদা বাড়িতে এলে তাকে তুমি সান্ত্বনা দিও। ও হয়তো রেগে গিয়ে আমার অনর্থ বাঁধাবে। তুমি তো বুঝো দাদা থাকলে তোমার সব আছে, মেয়ে থাকাও যা, না থাকাও তাই মা। দীপা, আমি নাই বা রইলাম মা, আমি নাই বা রইলাম। দীপা, আমি নাই বা রইলাম রে। ওগো ঠাকুর, আর কত তুমি মায়ের প্রাণে দুঃখ দিতে চাও ঠাকুর? না, তবুই অভাবের কাছে আমি মাথা নত করব না। ঝড় উঠুক, তুফান ছুটুক, এক এক করে মনের কুসুম কলিগুলো ভেঙে চুরমার হয়ে যাক, তবু আমি নিভৃতে বসে থাকব। কারণ আমি যে মা, জননী, ধাত্রী, মা। দীপার বিয়ে হয়ে গেল মাইকেল দা। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি দীপার মতো মেয়ের ওরকম একটা লোকের সঙ্গে বিয়ে হবে। বিয়ে নয় রমা, বিয়ে নয়, এর নাম হচ্ছে বেবিচার। মাইকেল দা, যাদের অর্থ সম্পদ আছে, যারা সমাজের মধ্যমণি, তারা যা খুশি করে যাবে, গরিবের প্রতিবাদ করার কোনো সুযোগ থাকবে না। এই তো সমাজ ব্যবস্থা। আইন এদের নাগাল পাবে না, রাষ্ট্র থাকবে উদাসীন, নেতারা বলবে সব ঠিক। হ্যাঁ, তুমি এসব কথা ভাবো মাইকেল দা? তুমি কি ভাবো রমা? আমি অগান বেকার হয়ে জন্মেছিলাম, শয়তানের ষড়যন্ত্রে আজ আমি সমাজ বিরোধী। যেমন দীপতা জেলে পথে মরছে একটা নিরপরাধ তরুণ শয়তানের চক্রান্তে। শুনেছি ও নাকি আজ ছাড়া পাবে, কিন্তু কিসের বিনিময়ে মুক্তি পাচ্ছ জানো রমা? একমাত্র বনের যৌবনের বিনিময়ে। মাইকেল দা, সো সরি মাই ইয়ং সিস্টার, কথাটা অশালীন, তাই তোমার কাছে আমি মার্জনা চাইছি। কিন্তু মা, 20 বছর একটা তরুণীর সঙ্গে 60 বছর একটা বৃদ্ধের এই অসম বিবাহকে আমি মনে প্রাণে মেনে পারছি না। কিন্তু জানি না দীপক দাও মেনে নেবে কিনা। আমি হলে কি করতাম জানো রমা? দুটোকে একসঙ্গে খুন করে ফাঁসিতে যেতাম, আদালতে দাঁড়িয়ে তার চিৎকার করে বলতাম, ধর্মবত খুন আমি করেছি, কিন্তু কেন করেছি একবার অনুসন্ধান করে দেখুন। মাইকেল দা, জানি আমার কথায় কেউ কর্ণপাত করবে না, কিন্তু রমা এই সমাজটাকে আমি যতই দেখছি ততই স্নায়ুতন্ত্র আমার উত্তেজিত উঠেছে। ইচ্ছা হচ্ছে এই মান্দা তামলে খুন ধরে সমাজটাকে ভেঙে গুড়িয়ে দেই। মাইকেল দা ঠিক কথাই বলেছে। এর নাম বিয়ে নয়, ব্যভিচার। দধিজি দেহ ত্যাগ করেছিলেন দেবতাদের মঙ্গলের জন্য, আর দীপা ওর দাদার জন্য আত্মহতি দিল। দীপার স্বপ্ন ছিল সুন্দর স্বাস্থ্যবান একজন স্বামী, ছোট্ট একটা সাজানো গোছানো সংসার। রমা, কি হয়েছে দাদা? তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? তবে কি তোমার শরীর ভালো নেই? না রে,
শরীরটা ভালো আছে, তবে তবে যা হোক, একটা চাকরি করছিলাম, সেটাও চলে গেল রে। কেন? দীপকের কেসের তদারকি করছিলাম, তাই মালিক বাবু নাকি, সঞ্জয় বাবু নাকি মালিক পক্ষকে বলে দিয়েছে আমাকে চাকরিতে রাখলে এখানে ফ্যাক্টরি রাখাই দায় হবে। তাই মালিক বাবু ও সঞ্জয় বাবুর সঙ্গে বিবাদ করে আমাকে আর চাকরিতে রাখতে পারবে না। সঞ্জয় সেনকে এই দেশের রাজা, যে তার কথা মেনে সবাইকে চলতে হবে? দেশে কি আইন কানুন নেই? দেশে কি মানুষ নেই? আইনের কথা বলছিস রমা, আইন আছে, কিন্তু সে আইন গরিবদের জন্য। এই সমাজে ধনীর সাতক্ষণ মাপ, তারা আইনের চোখে জুতো মেরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে বেআইনি পথে। আইনের রক্ষকরা সব দেখেও চোখ বুজে থাকছে। আমরা যদি কোনো অপরাধ করি, পুলিশ এসে টুটি চেপে ধরবে। এই তো আমাদের সমাজ ব্যবস্থা। মানুষ খুন করে খিদের জ্বালাই, চুরি করে পেটের এই গর্তটাকে বোঝাবার জন্য, ছিনতাই করে দারিদ্র নামক রাক্ষসটাকে শান্ত রাখবার জন্য। কিন্তু ধনীরা যে কোটি কোটি টাকার মুনাফা লুটছে, কই শুষে নিচ্ছে সাধারণ মানুষের প্রাণরস, কই তাদের বেলা আইনের লম্বা হাতটা তো এগিয়ে আসছে না। তুই দেখে নিস রমা, দেশের যুব শক্তি এই বৈষম্য বেশি দিন টিকতে দিবে না। বর্তমান যুব সমাজ বারুদের উপর দাঁড়িয়ে আছে। যে কোনো সময় তরুণ পথ বিপদে চলে যেতে পারে। দাদা, বিনা দোষে আমার চাকরিটা চলে গেল। কাল থেকে হয়তো নিরম্ব উপবাস, খিদের জ্বালাই আমি যদি ছিনতাইকারী হই, আমি যদি পকেট মার হই, আমি যদি অগণ বেকারদের দলে নাম লেখাই, সেজন্য আমি দাই। না দাদা না, আমি তোমার দুটি পায়ে ধরে অনুরোধ করছি, ওসব কাজ তুমি করতে চেও না দাদা, ওসব কাজ তুমি করতে চেও না। আমি মাসিমার কাছে বিড়ি বাঁধতে শিখেছি, দুটো পেট কোনো রকমে চলে যাবে। আর যদি তা না হয়, তাহলে বাড়ি বাড়ি গিয়ে ঝিয়ের কাজ করব। তবু তবু তুমি ও পথে যেও না দাদা, ও পথে যেও না। একই দীপুদা, একই চেহারা হয়েছে তোমার। ওরা কি তোমাকে খেতে দেয়নি? এই অবস্থা দেখার আগে আমি যদি মরে যেতে পারতাম, আমার কোনো দুঃখ থাকতো না গো, কোনো দুঃখ থাকতো না, কোনো দুঃখ থাকতো না। বস সোমনাথ, তারপর কেমন আছিস বল? নরক দর্শন করে এলাম রে সোমনাথ। নরক? জেলখানা মানেই তো নরক। আমি হলফ করে বলতে পারি, কোনো সৎ মানুষকে যদি 6 মাস জেলের মাঝে আটকে রাখা যায়, সে বেরোবার পর একটা পাক্কা সমাজ বিরোধী হয়ে বেরিয়ে আসবে। দীপক, আমার মনে হয় জেলখানা প্রথম তৈরি হয়েছিল মানুষকে সংশোধনের সুযোগ দেওয়ার জন্য। চোর ডাকাত পকেট মার তৈরি করার কারখানা নিশ্চয় জেল নয়, কিন্তু বস্তুতপক্ষে তাই হচ্ছে। ওখান থেকে মানুষ বেরোবার পর মানুষ থাকে জন্য সব জানোয়ার পরে যা হোক, তুই বেকসুর খালাস পেয়েছিস, সেটাই তোর ভাগ্য। নইলে যে ষড়যন্ত্রের শিকার তুই হয়েছিলি, জেল ছিল তোর অবধারিত। আমি জানতাম ছাড়া আমি পাবই, কারণ আমি তো কোনো অন্যায় করিনি। সত্যের সূর্যকে মিথ্যার কুয়াশায় ঢেকে রাখা যায় না, একদিন তা প্রকাশ পাবেই। তা বাড়ি গিয়েছিলি? না, আজকে রাতটা তোদের এখানে থেকে ঘুরে বাড়ি চলে যাব। তাহেরে, মা, বাবা, দীপা, ওরা সব কেমন আছে? সবাই ভালো আছে। মা বোধ হয় খুবই ভেঙে পড়েছে, বাবা হয়তো বিশ্বাস করছে সত্যি আমি চিন্তায় করেছি। তবে হারামির বাচ্চা সঞ্জয় সেনকে আমি সহজে ছেড়ে দেব না, এর বদলা আমি নবই। মাথা গরম করিস না দীপক। এই নাও, চা খেয়ে হাত মুখ ধুয়ে এসো। চেয়ারের যে ছিঁড়ি করেছো তাকানোই যাচ্ছে না। আসলে তুমি শরীরের উপর কোনো যত্নই নিচ্ছ না। কি করব বলো? জেরহা যদি তোমার মতো প্রিয় জন্তু আর কেউ ছিল না যে যত্ন করে আমাকে খেতে দেবে। আসলে মানসিক চিন্তাতেই আমার চেহারাটা নষ্ট হয়ে গেছে। 2-4 দিন বাড়িতে থাকলেই আবার সব ঠিক হয়ে যাবে রমা। তুই হাত মুখ দিয়ে বিশ্রাম কর দীপু, আর তুই উনুনটা ধরিয়ে দে, আমি আসছি। কোথায় যাবি এত রাতে? এতদিন পরে বাড়িতে এলি, শুধু ডাল ভাত তো আর দিতে পারি না। তুই বস, আমি দেরি করব না।